ট্রেনটি অনেকগুলি যাত্রী নিয়ে এই গভীর রাতেই তার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। বাইরেটা ঘন কুয়াশা, অনেকটা পথ তাদেরকে যেতে হবে। তবে যাত্রাপথে হঠাৎই ট্রেনটি অদ্ভুত একটি ঘন জঙ্গলের কাছে এসেই আশ্চর্যজনকভাবে খারাপ হয়ে পড়ে। ট্রেনের ড্রাইভারও অবাক হয়, কারণ এই রকম তো হওয়ার কথা ছিল না। আশপাশ থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছিল, যেন কোনো ভয়ঙ্কর কিছু ট্রেনের আশেপাশে ঘোরাফেরা করছে। এবং হঠাৎই ট্রেনের সকল যাত্রীরা কারো চিৎকার শুনতে পায়। তবে কি ছিল এই জঙ্গলের রহস্য এবং কেনই বা ট্রেনটি এখানে এসে থেমে গেল, চলুন জানা যাক। গল্পটির শুরুতে আমরা দেখতে পাই রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করা চেকিং অফিসার জোকে সারাদিনের কাজ শেষে সে লকারের কাছে পৌঁছে খুবই খারাপ খবর জানতে পারে। সে যে রেলের সুপারভাইজারের পদের জন্য অ্যাপ্লাই করেছিল, তবে সেই পদ থেকে তাকে বাতিল করে দেওয়া হয়েছে। ঠিক তখনই তার বন্ধু ডেভিড সেখানে আসে। আসলে ডেভিড নিজেই সুপারভাইজার, আর সেই কারণেই জোয়ের আবেদনটি বাতিল করা হয়েছিল। ডেভিড তার বন্ধু হলেও খুব একটা পছন্দ করত না জোকে। ডেভিড জোকে বলে আজ রাতের শেষ ট্রেনের দায়িত্ব তাকেই নিতে হবে। তবে সে তো এখনই ডিউটি শেষ করে ফিরে এসেছে। তবুও জোর কোনো উপায় না থাকায় তাকে রাজি হতে হয়। এদিকে আমরা এলেনা নামের একটি মেয়েকেও দেখতে পাই। তারও সেই একই রাতের ট্রেনেতেই ডিউটি ছিল, আর মনে মনে জো তাকে পছন্দ করত, এই কারণেই সে যেতে রাজি হয়। এরপর জো ট্রেনে উঠে নিজের কাজ শুরু করে দেয়, যাত্রীদের টিকিট চেক করা। কেট নামের একটি মেয়ে আজ নিজের টিকিট আনতেই ভুলে গেছে, তাই তাকে জোয়ের কাছ থেকে নতুন টিকিট নিতে হয়। আর এটিই নিয়ম। ট্রেনটির গন্তব্যস্থল ছিল ইস্টবর্ন টাউন পর্যন্ত, যা এখনো অনেকটা দূরে। এই ট্রেনে আমরা ম্যাথিউ এবং বিলি নামের দুইজনকে দেখি, তারাও ইস্টবর্ন টাউনে যাচ্ছিল। জো যখন পরের কোচে যায়, সেখানে নিনা নামের আরেকটি যাত্রী ছিল। তার আচরণ খুব একটা ভালো নয়, কেমন যেন রাগী এবং অ্যাটিটিউডে ভরা। তবে যাই হোক, যেহেতু তার কাজ টিকিট চেক করা, সে তারও টিকিট চেক করে। সেই একই কামরায় জেড এবং জেনি নামের দুইজন বয়স্ক দম্পতির টিকিট চেক করে সে পরের কামরায় চলে যায়। এলেনা সেই কামরাতেই তার ডিউটি করছিল। আসলে জো এলেনাকে পছন্দ করে সেটা এলেনা জানত না। সে জোকে বলে, তোমার প্রমোশনের খবরটা শুনলাম, খুবই খারাপ লাগলো, কিন্তু বেশি চিন্তা করো না, একদিন ঠিক তুমি সুপারভাইজার হবে। এই বলে সে তাকে সান্ত্বনা দিয়ে চলে যায়। এখানেই পল নামের একজন যাত্রী ওয়াশরুমে যাওয়ার জন্য উঠে যায়, আর জো তার কাজ শেষ করে জানালার পাশে বসে বৃষ্টির দিকে তাকাতে থাকে এবং কখন যে ঘুমিয়ে পড়ে টেরই পায় না। ট্রেনটি যেতে যেতে হঠাৎই গভীর জঙ্গলের মাঝে অদ্ভুতভাবে দাঁড়িয়ে পড়ে। এক ঝটকায় জোর ঘুম ভেঙে যায়। ড্রাইভার স্পিকারে ঘোষণা করে ট্রেনের চাকায় নাকি কিছু আটকে গেছে, তাই ট্রেনটি দাঁড়িয়ে পড়েছে। আমি দেখে আসছি, সকল যাত্রীরা আপনারা একদমই চিন্তা করবেন না। কিছুক্ষণ পর জো সামনে গিয়ে দেখে কিছু জিনিসপত্র পড়ে আছে। অ্যাড্রিয়ান নামের একজন রেলকর্মী এলেনাকে সেগুলো তুলতে সাহায্য করছে। জো তাদেরকে সাহায্য করে এবং তারা তিনজনে মিলে জিনিসগুলো ঠিক জায়গায় রেখে দেয়। ওদিকে ড্রাইভার ট্রেন থেকে নেমে চারিদিকটা ভালোভাবে দেখতে শুরু করে। চারিদিকে ঘন অন্ধকার, গা ছমছমে পরিবেশ। ড্রাইভার বুঝতেই পারে না ট্রেনটি হঠাৎ কেন এখানে থেমে গেল। সে ভালো করে ট্রেনের চাকাগুলি পরীক্ষা করে দেখতে শুরু করে। অন্যদিকে ট্রেনের ভিতরে সকল যাত্রীদের মধ্যে ভয় কাজ করছে। এমন গভীর জঙ্গলে ট্রেনটা কেন থামলো? আর ভয় পাওয়া আসলেই স্বাভাবিক। জো সকলকে শান্ত থাকতে বলে। ড্রাইভার তো বাইরে গেছেন, তিনি দেখছেন আসল সমস্যাটা কি। বাইরে ড্রাইভার ট্রেনটি থামার কারণগুলি এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু সে এখনো কোনো কারণ খুঁজে পায় না। জো ক্রমাগত যাত্রীদের শান্ত করার পাশাপাশি ড্রাইভারের সাথে যোগাযোগ করারও চেষ্টা করে, কিন্তু ওদিকে ড্রাইভারের থেকে কোনো সাড়া মেলে না। ঠিক সেই সময় ড্রাইভার খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত কারণটি জানতে পারে। আসলে একটি হরিণ চাকার মধ্যে আটকে যাওয়ার কারণে ট্রেনটি থেমে গিয়েছিল। ড্রাইভার মৃত হরিণটিকে বের করার চেষ্টা করতে থাকে, কিন্তু ঠিক তখনই জঙ্গলের মধ্যে থেকে সে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তার এমন মনে হয় যেন কেউ তাকে লুকিয়ে লুকিয়ে দেখছে। চারিদিকটা এমনিতেই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ড্রাইভার কিছুটা ঘাবড়েই যায়। ওদিকে ট্রেনের ভিতরে সবাই অনেকটা ভয়ে ছিল, কিন্তু নিনা নামের মেয়েটির কোনো ভয়ই ছিল না। সে তো জোরে জোরে গান গাইছিল, যার ফলে ওই বয়স্ক দম্পতির কিছুটা বিরক্তও হয়। ঠিক সেই মুহূর্তেই হঠাৎই জঙ্গলের ভিতর থেকে একটি অদ্ভুত ক্রিয়েচার বেরিয়ে এসে ড্রাইভারের উপর হামলা করে। সেই ক্রিয়েচারের পাগুলি ছিল পশুর মতো, কিন্তু সে মানুষের মতো দুই পায়ে দাঁড়িয়েছিল। ড্রাইভার যন্ত্রণায় ছটপট করছিল, যেন তাকে ওই প্রাণীটি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এদিকে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও ড্রাইভারের কোনো খোঁজ পাওয়া যায় না। তাই জো এবং এলেনা ড্রাইভারের কেবিনের কাছে গিয়ে দরজা খুলে দেখে, কিন্তু ভিতরে তো কেউই নেই। দুজনেই খুবই চিন্তিত হয়ে পড়ে, আসলে হচ্ছেটা কি।
জো তখন টর্চ নিয়ে বাইরে জঙ্গলের দিকে দেখে, কিন্তু সেখানেও ড্রাইভারকে কোথাও দেখা যায় না। এই সময়ের মধ্যে যাত্রীদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, কেউ কেউ তো রেগেও যায়। তারা চিৎকার করে বলতে শুরু করে, আসলে হচ্ছেটা কি এখানে? ট্রেন আবার চালু হচ্ছে না কেন? সবাই বলে যে আমাদের ড্রাইভারের সাথে কথা বলা উচিত, কি হচ্ছে তিনিই বলতে পারবেন। তখন জো তাদেরকে জানায় ট্রেনে কোনো ড্রাইভারই নেই, তিনি বাইরে ট্রেন থামার কারণ দেখতে গিয়েছিলেন, কিন্তু এখনও ফিরে আসেননি। এই কথা শুনে সবার মধ্যে ভয় আরও বাড়তে শুরু করে। সবাই ভাবতে থাকে, ড্রাইভার যদি নাই থাকে তবে এখন কি করা উচিত, আমরা এখান থেকে কি করে যাব? তখন অ্যাড্রিয়ান বলে, এখন আমাদের কাছে দুটি পথই খোলা আছে, হয় আমরা এখানেই বসে কোনো সাহায্য আসার অপেক্ষা করব, অথবা ট্রেন থেকে নেমে হেঁটেই রেলওয়ে স্টেশনে পৌঁছানোর চেষ্টা করব। কিন্তু সমস্যা হলো এই জায়গায় একদমই সিগন্যাল ছিল না, এই কারণে কারোর সাথে যোগাযোগও করা যাচ্ছিল না। তাই অ্যাড্রিয়ান বলে, আমার মনে হয় আমাদের হেঁটে রেলওয়ে স্টেশনের দিকে যাওয়া উচিত, আর মাত্র 3 থেকে 5 কিলোমিটার দূরে স্টেশনটি রয়েছে, আমরা পৌঁছে যাব। কিন্তু জো স্পষ্টভাবে বারণ করে দেয়, কোনো অবস্থাতেই ট্রেন থেকে বাইরে যাওয়া উচিত নয়, যদি কিছু হয়ে যায় তাহলে আমার চাকরি চলে যাবে, তাই সবাইকে ভিতরে থাকা উচিত। আর হতে পারে এই জঙ্গলে কোনো হিংস্র পশু থাকতে পারে, তাই দয়া করে কেউই বাইরে যাবেন না। কিন্তু সবাই মিলে উল্টে তাকেই বোঝাতে শুরু করে, এমন ভয়ঙ্কর জঙ্গলে বেশি দেরি করা উচিত নয়, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত, নইলে আমাদের বিপদ হতে পারে। শেষ পর্যন্ত জো রাজি হয়ে যায় এবং দরজা খুলে সবাইকে বাইরে নিয়ে যায়। কিন্তু তখনই জঙ্গলের ভিতর থেকে রহস্যময়ভাবে ভয়ানক গর্জন শোনা যেতে থাকে, এমনকি কাউকে তাদের উপর নজর রাখতেও দেখা যায়। সবাই জঙ্গলের রাস্তা ধরে রেলওয়ে স্টেশনের দিকে হাঁটতে শুরু করে। জঙ্গলের গা ছমছমে পরিবেশ এবং অন্ধকারের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতেই মাঝে মাঝেই তারা অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পায়, মনে হয় যেন কেউ গাছের আড়ালে লুকিয়ে তাদেরকেই দেখছে। মাঝে মাঝে তো আশেপাশের ঝোপঝাড়গুলিও নড়াচড়া করছে। সকলেরই মনে হয় হয়তো কোনো হরিণ বা জঙ্গলের প্রাণী হতে পারে। তবে জো এবং এলেনা কিছুটা এগিয়ে যায় দেখার জন্য, এবং তারা সামনে যেতেই এমন এক ভয়ানক দৃশ্য দেখে যা তারা কল্পনাও করতে পারেনি। তাদের ট্রেনের ড্রাইভার সেখানেই পড়ে আছে, তবে মৃত, তার শরীর মাঝখান থেকে চিরে ফেলা হয়েছে। এই দৃশ্য দেখে তাদের তো হুঁশই উড়ে যায়। তৎক্ষণাৎ ছুটে ফিরে এসে তারা সকল যাত্রীদের ট্রেনে ফিরে যেতে বলে, এখান থেকে তাড়াতাড়ি চলো, এখানে থাকা সুরক্ষিত নয়। যাত্রীরা আতঙ্কে নিজেদের প্রাণ বাঁচানোর জন্য ট্রেনের দিকে ছুটতে থাকে। জঙ্গলের মধ্যে থেকে একটি গর্জন শোনা যায়, একেবারে নেকড়ের মতো তীক্ষ্ণ ভয়ানক শব্দ। সবাই দৌড়াতে দৌড়াতে আবারও ট্রেনের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু তখনও সেই বয়স্ক দম্পতি ট্রেনে উঠতে পারেনি। কোনো রকমে একজন উঠে গেলেও আর একজনের পা বাইরে থেকে যায়, এবং ঠিক সেই মুহূর্তেই ওই অদ্ভুত প্রাণীটি হঠাৎই জেনির উপর ঝাঁপিয়ে পড়ে, তাকে বাইরের দিকে টানতে শুরু করে। যাত্রীরা তাকে চেপে ধরে থাকে এবং কোনো মতে সবাই তাকে ভিতরে টেনে নিয়ে দরজা বন্ধ করে দেয়। সেই প্রাণীটি তার পায়ে কামড় দিয়েছিল, যন্ত্রণায় বয়স্ক মহিলাটি ছটপট করছিল। ম্যাথিউ এবং বিলি নামের ছেলেটি বাইরে উকি মেরে দেখার চেষ্টা করে যে প্রাণীটি আসলে কেমন। ওদিকে এলেনাও প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিল। জেনির পা থেকে রক্তপাত থামানোর সময় তার হাত থরথর করে কাঁপছিল। বাইরে তখনও জঙ্গলের ভিতর থেকে ওই একই রকমের তীক্ষ্ণ ভয়ঙ্কর আওয়াজ শোনা যাচ্ছিল, এর মানে প্রাণীটি আশেপাশেই ছিল। হঠাৎ সেই প্রাণীটি আবার এসে জোরে ট্রেনের উপর ধাক্কা মারে, তার ভয়ঙ্কর থাবাগুলো ট্রেনের দেওয়ালে আঁচড় কাটতে শোনা যায়। সবারই হার্টবিট ভয়ে আরও বেড়ে যায়। তবে কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে যে প্রাণীটি এখন আর সেখানে নেই, চলে গেছে। কিন্তু বিপদ এখনও কাটেনি। যেভাবেই হোক তাদের কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতেই হবে। এরপর জো ড্রাইভারের কেবিনে গিয়ে রেলওয়ে স্টেশনের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে যোগাযোগ করতে পারে না। তখনই বিলি সেখানে এসে বলে, হতে পারে ট্রেনের ফিউল পাইপ কেটে গেছে, তাই ফিউল ইন্ডিকেটরটি কাজ করছে না। আসলে বিলি ট্রেনের ইঞ্জিন সম্পর্কে অনেক কিছুই জানত, তার বাবা এই কাজই করত, সেও এইসব নিয়েই পড়াশোনা করছে। তো যাই হোক, ফিউল ছাড়া তারা কোনো মতেই স্টেশন পর্যন্ত পৌঁছাতে পারবে না, তাই প্রথমে তাদের ফিউল লিকেজটিকে ঠিক করতে হবে। তবে এটা অত সহজ কাজ ছিল না, কারণ বাইরে সেই রহস্যময় প্রাণীটি ট্রেনের দিকেই তাকিয়ে গর্জন করছে। সে যেন যাত্রীদের বাইরে আসার অপেক্ষায় রয়েছে। জো চিন্তায় পড়ে যায় কিভাবে তারা লিকেজটিকে ঠিক করবে, কারণ বাইরে বিপদ তাদের জন্যই অপেক্ষা করে রয়েছে। সে কিছুই বুঝতে পারে না, যার ফলে সবাই মিলে ভাবতে শুরু করে এখন কি করা উচিত। এদিকে প্যাসেঞ্জারদের মধ্যে একজন আহত, খুব তাড়াতাড়ি তার চিকিৎসার প্রয়োজন। এখানে বেশিক্ষণ অপেক্ষা করলে সে মারা যাবে। তবে ট্রেন থেকে বেরোনো মানেই মৃত্যু। আসলে ওই প্রাণীটি কেমন আর কেনই বা তাদের উপর আক্রমণ করছে? কেউ কেউ বলে হয়তো সেটা ভাল্লুক হতে পারে,
তবে ভাল্লুক তো ওই রকম গর্জন করে না। আবার কারোর মনে হয় হয়তো সেটি নেকড়ে। তবে জেনির মনে হয় সেটা কোনো প্রাণী নয়, কারণ ওটাকে দেখতে মানুষের মতো লাগছিল। তার কথা সবারই অদ্ভুত লাগে। সবার মনে হয় হয়তো সে ভয়ে উল্টোপাল্টা বকছে। হঠাৎই সবাই পাশের কোচ থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। সবার মনোযোগ সেই দিকে চলে যায়। তাহলে কি প্রাণীটি ট্রেনের ভিতরে ঢুকে এসেছে? বিলি, জো আর অ্যাড্রিন এই তিনজন মিলে পাশের কোচে দেখতে যায়। তারা দেখে আওয়াজটা টয়লেটের ভিতর থেকে আসছিল। তখন তারা ধীরে ধীরে দরজাটি খুলতে যায়। তখনই ভিতর থেকে কারোর জোরে জোরে নড়াচড়া করার আওয়াজ শোনা যায়, এবং যেই মাত্র সেই জিনিসটি বাইরে আসতে শুরু করে সবাই একেবারে তৈরি হয়ে যায়। কিন্তু দরজা খুলতেই দেখা যায় সে তো পল নামের সেই মোটা ছেলেটি যে ওয়াশরুমে গিয়েছিল। আসলে ট্রেনে ব্রেক লাগতেই টয়লেটের গেট বন্ধ হয়ে গিয়েছিল। তো যাই হোক, সমস্ত ঘটনাটা তাকে জানানো হয়। তবে তার তো বিশ্বাসই হচ্ছিল না যে এইটুকু সময়ের মধ্যে এত কিছু কিভাবে হয়ে গেল। ওদিকে যখন জেনির পায়ের আঘাতটিকে দেখা হয় তখন সবাই অবাক হয়ে যায়। সেই জায়গাটা খুব তাড়াতাড়ি পচে যেতে শুরু করেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? এছাড়াও কাটার দাগটি কোনো সাধারণ প্রাণীর মনে হচ্ছিল না। সময়ের সাথে সাথে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হচ্ছিল। নিনা নামের মেয়েটি চুপচাপ ভয়ে এক কোণে বসেছিল। কেট আস্তে আস্তে তার কাছে গিয়ে বলে, জানো, আমারও একটি মেয়ে আছে, ঠিক তোমার মতো। তোমাকে দেখে আমার তার কথা মনে পড়ে যাচ্ছে। আমি জানি না এখান থেকে আমি বেঁচে ফিরতে পারবো কিনা। তবে তুমি ভয় পেও না, আমি যতক্ষণ বেঁচে আছি তোমার কোনো ক্ষতি হতে দেব না। এই বলে সে তাকে কিছুটা সান্ত্বনা দেয়। আসলে নিনার আচরণ খারাপ হওয়ার কিছু কারণ আছে। তার পরিবারে তার মা বাবা তাকে ভালোবাসে না, পছন্দ করে না। এই কারণেই সবসময় বিরক্ত হয়ে থাকে সে। তারা দুইজনেই বেশ কিছুক্ষণ একে অপরের সাথে মনের কথা বলে। কিন্তু তখনই সবার মনোযোগ দরজার দিকে যায়। বাইরে থেকে কেউ দরজাটি জোরে জোরে ভাঙার চেষ্টা করছিল। এমনকি ট্রেনের উপরেও কারোর হাঁটার আওয়াজ শোনা যাচ্ছিল। এদিকে ঠিক সেই সময়ই নিনার ফোনে কিছুক্ষণের জন্য সিগন্যাল আসে এবং তার মায়ের কল আসে। সবাই তাকে বলতে শুরু করে, তাড়াতাড়ি তোমার মাকে বলো আমরা কোথায় আছি। কিন্তু নিনা এতটাই ঘাবড়েছিল যে সে ঠিকমতো কিছু বলতেই পারছিল না। শুধু সে চিৎকারই করছিল। কথা বলতে বলতে জানালার কাছে যেতেই হঠাৎই সেই প্রাণীটি জানালা ভেঙে ভিতরে ঢুকে যায় এবং নিনাকে ধরে বাইরে টেনে নিয়ে যায়। কেট তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু প্রাণীটি তার শরীরটিকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেয়। তার শরীর থেকে রক্ত দুই সাইডে জানালা দিয়ে জলের মতো পড়তে থাকে। ভয়ে তারা আর সেই কামরায় থাকে না। দ্রুত বাকিরা অন্য একটি কামরায় চলে যায় এবং দরজা লক করে দেয়। এই অবস্থাতে তারা এখন কি করবে? কারোর তো মাথায় কাজ করছে না। আর করবেই বা কি করে? এই রকম দৃশ্য তারা আগে কোনোদিনই দেখেনি। সেটা আদেও কোনো প্রাণী নাকি মানুষ সেটা তারা বুঝতেই পারছিল না। তবে সেই অদ্ভুত জন্তুটি কতটা হিংস্র তার প্রমাণ তারা চোখের সামনে পেয়ে গেছে। এখন বাইরে বের হওয়া অসম্ভব, আর সাহায্যের জন্য কেউই আসবে না, কারণ ট্রেনের উপরের অ্যান্টেনাটিকে ওই প্রাণীগুলি ভেঙে ফেলেছিল। এর মানে প্রাণীগুলির কিছুটা চিন্তাভাবনা করার ক্ষমতা ছিল, আর তাই তারা আরও ভয়ানক। জেট সবাইকে বোঝাতে শুরু করে যে যদি কিছু না করা হয় তাহলে আমরা একে একে সবাই মারা যাব। তাই আমাদেরকেই কিছু করতে হবে। নিজেদের সুরক্ষার জন্য নিজেদেরকেই হাতে অস্ত্র তুলে নিতে হবে। তার কথা সবারই ঠিক মনে হয়। জো ট্রেনের কামরাতে থাকা রিপেয়ারিং কিট নিয়ে ট্রেনটির সকল জানালাগুলিকে প্রথমে ভালোভাবে ব্লক করে দেয়, যাতে ওই কাঁচের জানালা ভেঙে কেউই ভিতরে না আসতে পারে, এবং প্রত্যেকেই হাতে একটি করে কুড়ুল তুলে নেয়, যাতে সেই ক্রিয়েচারটি তাদের উপর আক্রমণ করার আগেই তারা তাকে মারতে পারে। এখন সবাই ট্রেনের ভিতরেই আটকে পড়েছে। বাইরে বের হওয়ার কোনো রাস্তা নেই। তারা এটাও জানে না যে কেউ তাদের আদেও বাঁচাতে আসবে কিনা। বয়স্ক মহিলাটির অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। কিছুক্ষণ পর অ্যাড্রিয়ান এক প্রকার জোকে ম্যানিপুলেট করতে শুরু করে, কারণ সে বুঝতে পেরেছে জো খুবই সাহসী একজন ছেলে এবং এখান থেকে বের হতে হলে তারই সাহায্যের প্রয়োজন। মোট কথা অ্যাড্রিয়ান যেভাবেই হোক এখান থেকে বেঁচে ফিরতে চাইছিল। তাই সে জোকে বলে, যদি প্রয়োজন হয় আমরা এই সকল যাত্রীদের বিপদে ফেলে নিজেরা বাঁচতে পারি, আর এতে কোনো অপরাধ নেই। সে জোকে ট্রেনের গেটটিকে খুলে দিতে বলে। যদি সেই প্রাণীটি আবারও ফিরে আসে তাহলে এখানে যারা আছে তারাই মারা যাবে এবং তারা এই সুযোগে কোনো নিরাপদ জায়গায় পালিয়ে যাবে। তবে জো তার কোনো কথার উত্তরই দেয় না। আর তখনই জেনি হঠাৎই রক্ত বমি করতে শুরু করে। শুধু তাই নয়, তার দাঁতও ভেঙে বাইরে পড়তে থাকে এবং ধীরে ধীরে নতুন ধারালো দাঁত গজাতে শুরু করে। সবাই ভয় পেয়ে যায়, কারণ তার সাথে কি হচ্ছে সেটা কেউই বুঝতে পারছে না। তবে অ্যাড্রিয়ানের কিছুটা সন্দেহ হয়, হয়তো ওই প্রাণীটির কামড়ানোর কারণেই তার শরীরের এই রকম পরিবর্তন হচ্ছে। সে সকলকে এই কথা বোঝানোর চেষ্টা করলেও কেউই তার কথা বোঝে না। তখনই জো খেয়াল করে একজন যাত্রী নেই। পল দরজা খুলে টয়লেটের দিকে গেছে।
এই দেখে অ্যাড্রিয়ান দ্রুত দরজা বন্ধ করার চেষ্টা করে, কারণ টয়লেটটি ছিল অন্য কামরায়। জো বলে, আমরা এইভাবে তাকে একা ছাড়তে পারি না, আমি ওকে নিয়ে আসছি। সে দৌড়ে টয়লেটের কাছে পৌঁছায় এবং বলে, পল তাড়াতাড়ি বাইরে এসো, এখানে থাকা সুরক্ষিত নয়, কারণ কিছুক্ষণ আগে নিনাকে এই কামরা থেকেই টেনে নিয়ে যায় ওই প্রাণীগুলি। কিন্তু ততক্ষণে দরজা পুরোপুরি জ্যাম হয়ে গেছিল, সেটি খোলা যাচ্ছিল না। ঠিক সেই সময় ট্রেনের ছাদে ওই প্রাণীদের আওয়াজ শোনা যেতে থাকে। পল ভয়ে থরথর করে কাঁপতে শুরু করে। প্রাণীটির গর্জন ট্রেনের সকলেরই কানে আসে। ঠিক পরের মুহূর্তেই সেটি সরাসরি টয়লেটের ছাদ ভেঙে ভেতরে ঢুকে যায় এবং পলকে ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। লাল রক্ত চারিদিকে ছড়িয়ে যায়। টয়লেটের ছোট্ট ফুটো দিয়ে এই ভয়ানক দৃশ্য দেখে জো। তার হাত পা ঠান্ডা হয়ে আসে। প্রাণীটি খুবই নিষ্ঠুরভাবে পলকে মেরে ফেলে। জো গেটটি খুললে আবারও কামরায় ফিরে আসতে চাইলে অ্যাড্রিয়ান অন্য দিক থেকে গেটটিকে লক করে দেয়, কারণ তার মনে হয় জো নিজেই তার মৃত্যু ডেকে এনেছে। অ্যাড্রিয়ান ট্রেনের গেটটি খুলে বাইরে পালানোর চেষ্টা করে, তবে গেটের চাবি তো জোর কাছে আছে। অন্যদিকে সেই প্রাণীটি ধীরে ধীরে জোর ঠিক পিছনে এসে দাঁড়িয়ে যায় এবং প্রথমবারের মতো জো এই ভয়ানক মানুষরূপী দানবটিকে দেখে। সে একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে, তবে তার উপর আক্রমণ করার আগেই ঠিক সময় মতো তাকে ভিতরে টেনে নিয়ে বগির গেটটিকে বন্ধ করে দেয় তারা। গেটের সামনে তাড়াতাড়ি তারা অনেক ভারী জিনিস চাপিয়ে দেয়, যাতে প্রাণীটি ভিতরে না আসতে পারে। সবারই মনে হয় যে সেই প্রাণীটি আর দরজা খুলে ভিতরে আসতে পারবে না, তারা এখানে সুরক্ষিত। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই ভয়ঙ্কর প্রাণীটি জোরে জোরে দরজা টানতে শুরু করে এবং দেখতে দেখতে দরজাটি খুলেও ফেলে। এবার ট্রেনের সকলেই ওই প্রাণীটিকে স্বচক্ষে সামনে দেখতে পায়। কি ভয়ঙ্কর তার চেহারা! অ্যালেন একেবারে স্তব্ধ হয়ে যায়, তবে জো তাকে বাঁচিয়ে নেয় এবং নিজে তার সামনাসামনি দাঁড়িয়ে পড়ে। প্রাণীটি সরাসরি জোর দিকে এগিয়ে আসে এবং এক ভয়ঙ্কর গর্জন করে ওঠে। সে মানুষের মতো হলেও বিশাল আকৃতির, লম্বা লম্বা তীক্ষ্ণ দাঁত এবং অনেক লম্বা চুল, হাতে রয়েছে তীক্ষ্ণ নখ। প্রাণীটি গর্জন করে জোকে মারতে গেলেই ঠিক তখনই পিছন দিক থেকে অ্যালেনা ধারালো চাকু তার পেটে গিঁথে দেয়। তবুও তার খুব একটা ক্ষতি হয় না। তখন বাকি সবাই সাহস দেখিয়ে হাতের কাছে যা পায় তাই দিয়েই ওই প্রাণীটির উপর আক্রমণ করে। কুড়াল দিয়ে একের পর এক আঘাত করে তারা শেষমেশ তাকে একেবারেই মেরে ফেলে। এই রকম প্রাণী তারা আগে কোনোদিনই দেখেনি, কারণ সেই প্রাণীটিকে দেখতে মানুষের মতো লাগছিল। তার শরীর মানুষের দেহের মতো ছিল, কিন্তু তার দাঁত, পা এবং হাত ছিল নেকড়ের মতো, অর্থাৎ সেই প্রাণীটি আসলে একটি নেকড়ের মতো দেখাচ্ছিল। তখনই ম্যাথিউ গম্ভীর গলায় বলে, এটা একটা ওয়্যারউলফ, অর্ধেক মানুষ এবং অর্ধেক নেকড়ে। হয়তো কোনো সংক্রমণ বা রোগের কারণে মানুষ এমন হয়ে যায়। আর এই প্রাণীটির হাতে দেখো একটি আংটি রয়েছে। সবাই দেখে, হ্যাঁ, তার হাতে একটি আংটি আছে। সেটি দেখে সবারই বিশ্বাস হয়ে যায় যে এই প্রাণীটি আগে একজন মানুষই ছিল। কিন্তু একই সাথে তাদের মনে একটা সন্দেহ জাগে, কাউকে কামড়ালেও কি সেই মানুষটি এই রকম হয়ে যেতে পারে? এই রকম প্রশ্ন তাদের মনের মধ্যে ঘুরছিল। তারা মৃতদেহটির উপর কাপড় চাপিয়ে দেয়। ঠিক তখনই জেড সবাইকে অনেক পুরনো একটি সত্য ঘটনা বলতে শুরু করে। 1963 সালেও ঠিক এই একই জায়গায় একইভাবে একটি ট্রেন থেমে গেছিল। যখন এমার্জেন্সি সার্ভিস সেখানে পৌঁছেছিল, তখন তারা এমন ভয়ানক দৃশ্য দেখেছিল যা কল্পনার বাইরে। সেখানে ট্রেনের সকল যাত্রীদের মৃতদেহগুলিকে টুকরো টুকরো করা হয়েছিল এবং কিছুজন তো নিখোঁজই ছিল। তবে আজ পর্যন্ত কেউই জানতে পারেনি যে তাদের সাথে কি হয়েছিল। সেই সময় এই ঘটনার খবর পুরো জায়গায় ছড়িয়ে পড়ে, কিন্তু আজ সে বুঝে গেছে যে সেই ট্রেনে থাকা লোকেদের সাথে আসলে কি ঘটেছিল। ঠিক সেই সময় ওই ওয়্যারউলফ আবারও জেগে ওঠে, জোরে জোরে চিৎকার করতে শুরু করে। কিন্তু এইবার জো গিয়ে তাকে মারতে মারতে একেবারেই মেরে ফেলে। এর ঠিক কিছুক্ষণ পরেই সবাই আজব একটি জিনিস দেখে। জেনি খুব অদ্ভুত অদ্ভুত আচরণ করতে শুরু করেছে। কেমন যেন আওয়াজ করছে সে, চোখ মুখ তার পরিবর্তন হয়ে যাচ্ছে। জেনির এই অদ্ভুত আচরণ দেখে সবাই বুঝতে পারে সেই প্রাণীগুলি জেনির পায়ে কামড়েছিল এবং সেই কারণেই সেও ধীরে ধীরে ওই রকমই হয়ে যাচ্ছে। অ্যাড্রিন বলে, যদি আমাদের বাঁচতে হয় তবে জেনিকেও মরতেই হবে। তবে তখনও জেডের মনে হয় তার স্ত্রী অসুস্থ, হয়তো ঠিক হয়ে যাবে। বাকি সবাইও অ্যাড্রিনকে বাধা দেয়। তবুও অ্যাড্রিন কারো কথা না মেনে জেনিকে মারার চেষ্টা করে। ঠিক সেই সময় জো এগিয়ে এসে তাকে সজোরে একটি ঘুষি মারে এবং অ্যাড্রিন ও জেনিকে বেঁধে দিতে বলে। সবাই তার কথা মতো অ্যাড্রিন এবং জেনিকে বেঁধে দেয়। তবে তাদের এই জাহান্নুম থেকে বার হতে গেলে ইঞ্জিনটিকে প্রথমে ঠিক করতে হবে এবং এই কাজ একমাত্র বিলি জানে। এবং বিলি ইঞ্জিনটিকে ঠিক করতে রাজি হয়ে যায়। ম্যাথিউ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। এই সময় অ্যাড্রিন বিলিকে নিয়ে ঠাট্টা করতে থাকে। সে ছোট, সত্যিই কি এই ইঞ্জিন ঠিক করতে পারবে সে?
তার কথা শুনে সবারই মনে হয় আসলেই কি সে পারবে ইঞ্জিনটিকে ঠিক করতে। তখন বিলি বলে, আমি ট্রেন ইঞ্জিন নিয়েই ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স করেছি, আমার উপর ভরসা রাখো। আর এখন তার ওপর ভরসা করা ছাড়া আর কোনো উপায়ই নেই। এরপর বিলি, অ্যালেন, জো এবং ম্যাথিউ এরা 4 জন ড্রাইভারের রুমে যায়। বিলি তাদেরকে ট্রেনের কন্ট্রোল বোঝাতে শুরু করে। যতক্ষণ আমি ফুয়েল পাইপ ঠিক করছি তোমরা মনোযোগ দিয়ে শোনো। যেই আমি সিগন্যাল দেব ইঞ্জিন স্টার্ট করে দেবে, আর যদি সব ঠিকঠাক হয় তবে আমরা সবাই সুরক্ষিত এখান থেকে বেরিয়ে যাব। আর যদি আমি না ফিরি তাহলে আমার জন্য অপেক্ষা করো না। এই বলে বিলি এবং ম্যাথিউ বাইরে বেরিয়ে ফুয়েল পাইপ ঠিক করতে চলে যায়। চারিদিকটা ঘন অন্ধকার এবং কুয়াশায় ভরা, তেমন কিছু দেখা যাচ্ছে না। হাতে টর্চ লাইটের আলোতেই বিলি নিচে ঝুঁকে ট্রেনের নিচে লাগানো পাইপগুলি চেক করতে থাকে, যাতে কোন জায়গায় লিক হয়েছে সে জানতে পারে। এদিকে আমরা জানতে পারি যে অ্যাড্রিয়ান এবং কেট একে অপরকে আগে থেকেই চিনত। আসলে অ্যাড্রিয়ান ততটা ভালো মানুষ নয় যতটা সবাই তাকে ভাবত। এই লোকটার কাজই হলো মেয়েদের মিথ্যা কথা বলে ঠকানো। নিজের স্ত্রী এবং সন্তান থাকা সত্ত্বেও সে বিভিন্ন মেয়েকে বিয়ের মিথ্যা আশ্বাস দিত। এমনকি অ্যালেনার দিকেও তার খারাপ নজর ছিল। একইভাবে সে কেটকেও অনেক বছর আগে ঠকিয়েছিল। সে শুধু নিজেরটাই ভালোভাবে বোঝে, এতে অন্য মানুষের ক্ষতি হলেও তার কোনো সমস্যা নেই। ইতিমধ্যে জেনির শারীরিক অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে। কেট এবং জেডের মনে হয় হয়তো হসপিটালে পৌঁছালেই সে ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে গল্পটা অন্য। ট্রেনের নিচে অবশেষে পাইপগুলি দেখতে দেখতে সে লিকেজটিকে খুঁজে পায়। ঠিক তখনই ম্যাথিউয়ের মনে হতে থাকে যে তাদের আশেপাশে হয়তো কেউ আছে, তবে কাউকে দেখতে পায় না। বিলি ম্যাথিউয়ের কাছ থেকে টেপ নিয়ে লিকেজটিকে ঠিক করতে শুরু করে, কিন্তু তখনই আবার দূর থেকে ম্যাথিউ আবারও কারোর চিৎকার শুনতে পায় এবং কোনো কিছু না ভেবেই হাতে কুড়াল নিয়ে ধীরে ধীরে জঙ্গলের দিকে তাকে বাঁচাতে চলে যায়, কারণ গলাটি সেই মেয়ে নিনার মতো ছিল। বিলি বারবার মানা করলেও সে শোনে না। জঙ্গলের ভিতর থেকে আওয়াজটি বারবার তার কানে আসে, বাঁচাও আমাকে, আমি এখানে। ম্যাথিউয়ের মনে হয় নিনা হয়তো এখনো বেঁচে আছে এবং তাকে সাহায্যের জন্য ডাকছে। কিছুটা জঙ্গলের ভিতরে যাওয়ার পর সে থেমে যায়, কারণ আওয়াজটি একটি গাছের উপর থেকে আসছিল। যখন সে টর্চের আলো ওই দিকে ঘোরায় তার গায়ের রক্ত হিম হয়ে যায়। নিনা নামের সেই মেয়েটি জীবিত তো আছে, তবে সেও ধীরে ধীরে ওই রকম ক্রিয়েচারে পরিণত হচ্ছে এবং তার পেট চিরে অন্য একজন ক্রিয়েচার তার রক্ত খাচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সে ছুটে পালাতে থাকে, কিন্তু এখানে দেখা যায় এই জঙ্গলে শুধু ওই একটিমাত্রই ক্রিয়েচার ছিল না, অনেকগুলি রয়েছে যারা ম্যাথিউকে চারিদিক থেকে ঘিরে ফেলে। সে সেখান থেকে বাঁচার চেষ্টা করলেও চারিদিক থেকে তার উপর আক্রমণ করে তারা এবং তার শরীরটিকে ছিঁড়ে ফেলে। তার চিৎকার ট্রেনের যাত্রীরা পর্যন্ত শুনতে পায় এবং দেখা যায় জেনি নিজের উপর থেকে ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। অ্যাড্রিন জোরে জোরে চিৎকার করে তাকে খুলে দিতে বলে। সে বুঝতে পেরেছে জেনি আর মানুষ নেই, সেও পরিবর্তন হতে শুরু করেছে। অন্যদিকে বিলি যেই ফুয়েল পাইপটিকে ঠিক করে ফেলে, সাথে সাথে ট্রেনের লাইট জ্বলে ওঠে। কিন্তু ইঞ্জিন স্টার্ট করার আগেই জো, বিলি এবং ম্যাথিউয়ের ট্রেনে ওঠার অপেক্ষায় থাকে। তবে ট্রেনের বাইরে যেখানে বিলি কাজ করছিল সেখানে অনেক কটি ওই একই ক্রিয়েচার এসে পৌঁছায়। তারা এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে, এমনকি ট্রেনের নিচে পর্যন্ত দেখে, কিন্তু সেখানে তো বিলি ছিল না, কারণ বিলি আগে থেকেই বুদ্ধি করে ট্রেনের নিচে ঝুলে পড়েছিল। ঠিক সেই সময় ড্রাইভার রুমে বসে জো এবং অ্যালেন যখনই লাইট জ্বালায় তখনই তাদের সামনে সেই ক্রিয়েচারগুলিকে দেখে এবং ভীষণভাবে ঘাবড়ে যায়। ভয়ে জো তৎক্ষণাৎ ইঞ্জিন স্টার্ট করে দেয়। ট্রেন চলতে শুরু করে এবং বিলি নিচে ঝুলন্ত অবস্থাতেই শক্ত করে ট্রেনটিকে ধরে থাকে। ততক্ষণে জেনি পুরোপুরি ওই রকম ক্রিয়েচার হয়ে গেছে এবং এরই মধ্যে সে তার হাতের দড়িটিও ছিঁড়ে ফেলেছে। তাকে আর কেউই আটকাতে পারে না। ঠিক সেই সময় কেট গেটের কাছে যেতেই কয়েকটি ক্রিয়েচার কেটকে চেপে ধরে। কেট অ্যাড্রিনকে তাকে বাঁচাতে বলে, তবে সে তার নিজের জীবন বাঁচানোর জন্য কেটকে ধাক্কা মেরে ফেলে দেয়। ট্রেন দ্রুত গতিতে এগোতে শুরু করে। কেট একা সেখানেই থেকে যায়। সে ভয়ে কাঁপছিল। তখনই তার পিছনে ওই প্রাণীগুলি চলে আসে এবং তাকেও মেরে ফেলে। এদিকে জেনি ভয়ানকভাবে হাসতে হাসতে ধীরে ধীরে জেডের দিকে এগোতে শুরু করে। সে ঝাঁপিয়ে পড়ে তার উপর, তার কাঁধে কামড় দিয়ে তার গলার শিরা ছিঁড়ে দেয়। এরপর সে অ্যাড্রিনের দিকে এগোতে থাকে। অন্যদিকে বাইরে বিলি তখনও ট্রেনের নিচেই ঝুলছিল। ঠিক সেই জায়গাতেই ফুয়েল পাইপটি আবারও কেটে যায়। ট্রেনটি হঠাৎ থেমে যায়। এতে জো এবং অ্যালেনা ভীষণভাবে ভয় পেয়ে যায়, কারণ ইতিমধ্যে ট্রেনের বাইরে অনেকগুলি ওয়ারউলফ ঘোরাঘুরি করছিল। অন্যদিকে জেনি অ্যাড্রিনের উপর আক্রমণ করতে গেলেই জো সময় মতো পিছন দিক থেকে এসে তাকে মেরে ফেলে। জো বুঝতে পারে যে কেটকে বাঁচাতে সে পারত, তবে নিজে বাঁচার জন্য সে কেটকে ট্রেন থেকে ফেলে দিয়েছে। তবে এই সময়টা ঝগড়া করার ছিল না,
কারণ ইতিমধ্যেই অনেকগুলি ওয়ারউলফ ট্রেনের মধ্যে উঠে এসেছিল। তারা তাড়াতাড়ি দুই দিকের বগির গেট বন্ধ করে দেয়। জো গেটটি খুলে তাদেরকেই বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু অ্যাড্রিয়ান তার ওপর আক্রমণ করে, কারণ সে চাইছিল এই দুজনেই যাতে এই নরখাদকদের মধ্যে ফেসে যায় এবং এই সুযোগে সে নিজে পালিয়ে যেতে পারে। তবে কোনো রকমে দুজনেই তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তখনই অ্যাড্রিয়ান দেখে চাবিটি দরজায় ঝুলছে। এটা দেখা মাত্রই অ্যাড্রিয়ান তাড়াতাড়ি উঠে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে এবং চাবিগুলি সাথে নিয়ে পালিয়ে যায়। এখন দুদিক থেকেই ওয়ারউলফ তাদের কামরার দিকে এগিয়ে আসতে থাকে। তারা প্রায় আক্রমণ করতেই যাবে, তখনই হঠাৎই বিলি সেখানে চলে আসে। সে এখনো জীবিত আছে। বিলি হাতে মশাল তুলে ওই ক্রিয়েচারদের দিকে ছুড়ে মারে, যার ফলে ভিতরে আগুন লেগে যায়। তারপর সে জোকে একটি রড দিয়ে দরজা খুলতে বলে। জো সেটি দিয়ে দরজাটি খুলে ফেলে। দরজা খোলার সাথে সাথে জো এবং অ্যালেনা বাইরে বেরিয়ে পড়ে, কিন্তু বিলি বাইরে বেরোতে গেলেই দুর্ভাগ্যবশত ওই ক্রিয়েচাররা বিলিকে ধরে ফেলে, তাকে টেনে নিয়ে নিজেদের সাথে নিয়ে যায়। জো এবং অ্যালেনা কিছুই করতে পারে না, তাদের কাছে আর কোনো উপায়ই ছিল না। দুজনেই দ্রুত জঙ্গলের রাস্তা দিয়ে পরের স্টেশনের দিকে দৌড়াতে শুরু করে, কিন্তু পিছন থেকে ওই ক্রিয়েচাররা তাদের পিছু করতে থাকে। কিছুটা দূরে আসার পর জো বুঝতে পারে যে এখান থেকে বেঁচে ফেরা অসম্ভব, কারণ জঙ্গলের চারিদিকেই তারা ছড়িয়ে রয়েছে। সে সেখানেই দাঁড়িয়ে অ্যালেনাকে বলে, আমি তোমাকে সবসময় ভালোবাসতাম এবং সারা জীবনই ভালোবেসে যাব, তবে আমি বুঝতে পারিনি আমরা কোনোদিনও একসাথে থাকতে পারবো না। তুমি এখন এখান থেকে পালিয়ে যাও, আমি এদের যে কোনোভাবে আটকে রাখব। এই কথা শুনে অ্যালেনার চোখে জল চলে আসে। সে বলে, না, আমি তোমাকে একা ফেলে যেতে পারবো না। সে তাকে এই বিপদে ছেড়ে যেতে চাইছিল না, তবে জোয়ের বারবার বলার পর অবশেষে সে সেখান থেকে পালাতে শুরু করে। তখনই ওই ক্রিয়েচারগুলি চারিদিক থেকে জোকে ঘিরে ফেলে। জো তার পুরো শক্তি দিয়ে তাদের সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু তারা তিনজন মিলে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তার আর কিছুই করার থাকে না এবং জোয়ের যন্ত্রণার চিৎকার পুরো জঙ্গলে শোনা যেতে থাকে। এদিকে অ্যালেনা কোনো মতে দৌড়াতে দৌড়াতে মেন রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছে গেছে, আর সেই ট্রেনের যাত্রী হিসেবে শুধুমাত্র সেই জীবিত আছে। কিন্তু অন্যদিকে অ্যাড্রিয়ান এখনও সেই জঙ্গল থেকে বেরিয়ে আসতে পারেনি। সেও পালাতে পালাতে এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে সে জোর রক্তে ভেজা জামাকাপড় পরে থাকতে দেখে, এবং ঠিক তখনই চারিদিক থেকে অনেকগুলি ক্রিয়েচার তাকেও ঘিরে ফেলে। দেখা যায় জো আর মানুষ নেই, সে নিজেও এখন ওয়ারউলফ হয়ে গেছে। এরপর তারা সবাই মিলে তার শরীরটিকেও টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে। এর সাথেই এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এই রকম মুভি এক্সপ্লেন দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন আর দেখতে থাকুন ফিল্মি গপ্প, দ্য চ্যানেল অফ মুভি লাভার্স।